ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ তো বেশ গরম হয়ে উঠেছে। রোজই নতুন নতুন খবর, নতুন সমীকরণ। কিন্তু এর মধ্যেই আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঝালকাঠি এক আসনের একটা মনোনয়ন নিয়ে বেশ বিস্তারিতভাবে বলছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডক্টর ফয়জুল হকের মনোনয়ন, তাই তো? হ্যাঁ, এখন ৩০০টা আসনের মধ্যে এটা তো একটা সাধারণ খবর মনে হতেই পারে, কিন্তু সূত্রগুলো বলছে এই একটা মনোনয়ন আসলে একটা বার্তা, একটা সংকেত। ঠিক এই জায়গাটাতেই ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। রাজনীতিতে কিন্তু প্রায়ই বড় বড় বার্তাগুলো খুব ছোট খবরের আড়ালে লুকিয়ে থাকে। ঝালকাঠির এই মনোনয়নটা আমার মনে হয় সেরকমই একটা ঘটনা। এটা শুধু একজন প্রার্থী বাছাই করার ব্যাপার না, এটা একটা দলের ভবিষ্যৎ কর্মপন্থার একটা ব্লুপ্রিন্টের মতো। আর আজকের আলোচনায় আমরা ঠিক সেই নকশাটাই বোঝার চেষ্টা করব। এই মনোনয়নের মাধ্যমে জামায়াতে ইসলামী ঠিক কি বলতে চাইছে, ডক্টর ফয়জুল হককে বেছে নেওয়ার পেছনের আসল কৌশলটা কি। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই মনোনয়নটা বুঝতে হলে তো আগে প্রার্থীকে বুঝতে হবে। অবশ্যই। আর সোর্সগুলো তার পরিচয়ের দুটো দিকের কথা বলছে, যা শুনলে মনে হবে বেশ বিপরীতধর্মী। তাই নাকি? তাহলে সেখান থেকেই শুরু করা যাক। কে এই ডক্টর ফয়জুল হক? তার কোন পরিচয়টা দলের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? তার প্রথম এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী পরিচয়টা হল তার বংশীয় ঐতিহ্য। তিনি ওয়ালিয়ে কামেল হজরত কায়েদ সাহেব হুজুর রহমতের নাতি। ও আচ্ছা। বাংলাদেশের ধর্মীয় আর সামাজিক প্রেক্ষাপটে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, কায়েদ সাহেব হুজুরের নাম তো দক্ষিণবঙ্গে একটা কিংবদন্তির মতো। তার মানে তিনি জন্মসূত্রেই একটা বিশাল ধর্মীয় অনুসারী গোষ্ঠীর কাছে অটোমেটিক্যালি একটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন। একদম। তার জন্য রাজনীতির দরজাটা যেন আগে থেকে একটু খোলা। এটা তার রাজনৈতিক পুঁজির মূল ভিত্তি। এই পরিচয়টা দলের যে কোর সমর্থক তাদের কাছে একটা স্বস্তির বার্তা দেয় যে প্রার্থী আমাদেরই লোক। শিকড়ের সাথে তার যোগাযোগটা আছে। ঠিক। কিন্তু এখানেই যদি গল্পটা শেষ হতো তাহলে তিনি হয়তো আর 10 জন ধর্মীয় নেতার মতোই হতেন। তার পরিচয়ের দ্বিতীয় দিকটাই তাকে একেবারে আলাদা করে দিয়েছে। আর সেটা হলো তার শিক্ষাগত যোগ্যতা, তাই না? হ্যাঁ, এবং শুধু শিক্ষাগত যোগ্যতা না, তিনি কোথা থেকে শিক্ষা নিয়েছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন, যা খুবই স্বাভাবিক। আচ্ছা। কিন্তু এরপর তিনি পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য বেছে নিয়েছেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিকে। ওহ, এটা আসলেই একটা ইন্টারেস্টিং কম্বিনেশন। একদিকে কায়েদ সাহেব হুজুরের মতো একজন ঐতিহ্যবাহী ধর্মীয় নেতার নাতি, আর অন্যদিকে মালয়েশিয়ার মতো একটা আধুনিক মুসলিম দেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি। দল কি বুঝবে ভাবেই জেনে শুনেই এই মিশ্রণটা খুঁজছিল? সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে। আপনি একটু ভেবে দেখুন, তিনি আমেরিকা বা ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে যাননি। আবার দেশের কোনো ঐতিহ্যবাহী মাদ্রাসাতেও কিন্তু উচ্চশিক্ষার জন্য যাননি। আচ্ছা। তিনি এমন একটা প্রতিষ্ঠান বেছে নিয়েছেন যা ইসলামী জ্ঞানচর্চা আর আধুনিক বিশ্বের মেলবন্ধনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটা একটা ক্যালকুলেটেড পলিটিক্যাল মুভ। তার মানে এর মাধ্যমে তিনি একই সাথে দুটো গোষ্ঠীকে বার্তা দিচ্ছেন। একদিকে দলের পুরনো সমর্থকদের বলছেন, আমি তোমাদের ঐতিহ্যকে সম্মান করি, আর অন্যদিকে নতুন প্রজন্ম বা শিক্ষিত শ্রেণীকে বলছেন, দেখো আমি আধুনিক বিশ্বের সাথেও পরিচিত। ঠিক। কিন্তু এতে একটা ঝুঁকিও তো আছে, তাই না? দুই নৌকায় পা দিয়ে চলার মতো একটা অবস্থা। দারুণ একটা পয়েন্ট তুলেছেন। প্রথাগতরা হয়তো ভাবতে পারে সে বেশি আধুনিক হয়ে গেছে, আর আধুনিকরা হয়তো তার পারিবারিক পরিচয়ের কারণে তাকে গ্রহণ করতে চাইবে না। এই ঝুঁকিটা অবশ্যই আছে, কিন্তু মনে হচ্ছে দলটি এই ঝুঁকিটা নিতে এখন প্রস্তুত। তারা সম্ভবত ভাবছে যে এই মুহূর্তে তাদের এমন একজন নেতারই দরকার যিনি দুটো জগতের মধ্যে একটা ব্রিজ বা সেতুবন্ধন তৈরি করতে পারবেন। তাদের পুরনো ইমেজটা ভাঙার একটা চেষ্টা হতে পারে। একদম। তারা দেখাতে চাইছে যে তারা শুধু ঐতিহ্য আঁকড়ে থাকা কোনো দল নয়, বরং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত। এটা একটা বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস প্যাকেজ আর কি। বুঝতে পারলাম। তার মানে তার পরিচয়টা একটা রাজনৈতিক কৌশলপত্র। কিন্তু শুধু একটা ভালো প্রোফাইল থাকাই তো মনোনয়ন পাওয়ার জন্য যথেষ্ট না। তাকে নিশ্চয়ই কিছু করে দেখাতে হয়েছে। সোর্সগুলো তার কী ধরনের কার্যক্রমের কথা বলছে? অবশ্যই। সোর্সগুলো 3টে সুনির্দিষ্ট কারণের কথা উল্লেখ করেছে।
প্রথমটা বেশ গতানুগতিক শোনালেও এর একটা প্রতীকী মূল্য আছে। বলা হয়েছে তিনি গত ১৬ বছর ধরে সকল অন্যায় জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। ১৬ বছর এটা তো একটা লম্বা সময়। এর মাধ্যমে কি তাকে একজন পরীক্ষিত এবং দীর্ঘদিনের সংগ্রামী নেতা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে? মানে তিনি হঠাৎ করে রাজনীতিতে আসেননি? ঠিক তাই, এটা তাকে একজন লয়াল সোলজার বা বিশ্বস্ত সৈনিক হিসেবে তুলে ধরার একটা চেষ্টা। কিন্তু এর পরের কারণগুলো, সেগুলো অনেক বেশি আধুনিক এবং আজকের রাজনীতির জন্য প্রাসঙ্গিক। যেমন? দ্বিতীয় কারণ হিসেবে বলা হয়েছে তার ডিজিটাল অ্যাক্টিভিজম বা অনলাইন তৎপরতার কথা। টক শো, লাইভ প্রোগ্রাম, লেখালেখি, এগুলোর মাধ্যমে তিনি অনলাইন একটা পরিচিত মুখ হয়ে উঠেছেন। আজকের যুগে তো রাজনীতির অর্ধেকটাই হয় ফেসবুক বা ইউটিউবে। মাঠের রাজনীতির পাশাপাশি স্ক্রিনের রাজনীতিও এখন সমান গুরুত্বপূর্ণ। যার অনলাইন উপস্থিতি যত জোরালো, সমর্থকদের সংগঠিত করার ক্ষমতাও তার তত বেশি। একদম। অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন প্রথাগত গণমাধ্যমকে পাশ কাটিয়ে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে কার্যকর উপায়। একজন নেতা এখন একটা জনসভার চেয়ে একটা ফেসবুক লাইভে অনেক বেশি মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে পারেন। ঠিক তাই। আর ডক্টর হকের মনোনয়ন এটাই প্রমাণ করে যে জামায়াত এই ডিজিটাল রিয়ালিটিকে শুধু স্বীকারই করছে না, বরং একে তাদের রাজনীতিক কৌশলের কেন্দ্রে নিয়ে আসছে। তারা এমন নেতাকেই সামনে আনছে যিনি এই নতুন রণক্ষেত্রে যুদ্ধ করতে জানেন। বেশ। আর তৃতীয় কারণটা তো আরও নির্দিষ্ট এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলা হয়েছে তিনি প্রবাসে থেকে জুলাই বিপ্লবের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছেন। হ্যাঁ, এখানে জুলাই বিপ্লব বলতে তো ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনকেই ইঙ্গিত করা হচ্ছে। প্রবাসে থাকাটা একসময় রাজনীতিতে একটা সীমাবদ্ধতা ছিল, এখন কি তাহলে সেটা একটা শক্তিতে পরিণত হয়েছে? এটা একটা প্যারাডাইম শিফট বা বলা যায় ধারণাগত পরিবর্তন। আগে দেশের বাইরে থাকলে দেশের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা ভয় থাকত। ঠিক। কিন্তু ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার কারণে এখন ভৌগোলিক দূরত্বটা কোনো বাধাই নয়, বরং দেশের ভেতরে থেকে অনেক সময় যে কথাগুলো বলা যায় না, যে তৎপরতা চালানো ঝুঁকিপূর্ণ, বা তহবিল সংগ্রহ করা। ঠিক তাই, দেশের কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের উজ্জীবিত রাখা। আর ২০২৪-এর আন্দোলনে তো এই প্রবাসী অ্যাক্টিভিস্টদের ভূমিকা আমরা দেখেছি। হ্যাঁ, দেখেছি। তারা দেশের ভেতরের আন্দোলনকে একটা গ্লোবাল ডাইমেনশন দিয়েছে। সুতরাং ডক্টর হককে মনোনয়ন দেওয়ার মাধ্যমে দলটি শুধু তার ব্যক্তিগত ভূমিকাকেই স্বীকৃতি দিচ্ছে না, বরং তারা এই নতুন ধারার ডায়াসপোরা পলিটিক্স বা প্রবাসী রাজনীতিকে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করছে। এটা একটা বড় স্ট্র্যাটেজিক শিফট। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে তারা এমন একজন মডার্ন পলিটিক্যাল অপারেটর খুঁজছিল যার ঐতিহ্যগত ভিত্তি আছে, আধুনিক আন্তর্জাতিক শিক্ষা আছে এবং ডিজিটাল যুগে দেশের ভেতর ও বাইরে দুই জায়গাতেই রাজনীতি করার মতো দক্ষতা আছে। একদম। তাকে মনোনয়ন দেওয়ার কারণগুলোই আসলে দলটির ভবিষ্যৎ পরিকল্পনার একটা রোডম্যাপের মতো। আমরা তো বুঝলাম তিনি কে এবং কেন তাকে বেছে নেওয়া হলো, কিন্তু সবচেয়ে নাটকীয় এবং রিভিলিল অংশটা হলো মনোনয়ন পাওয়ার পর তার নিজের বক্তব্য। হ্যাঁ, আমি ওটা খেয়াল করেছি। সোর্সগুলোতে তার যে বক্তব্যটা এসেছে সেটা শুনলে মনে হবে তিনি ঝালখাটির জন্য নয়, বরং পুরো দেশের জন্য কথা বলছেন। তার প্রথম বাক্যটাই তো বেশ চমকপ্রদ। নিজের আসনে জেতার কথা না বলে তিনি সরাসরি ঘোষণা দিচ্ছেন আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বে ড শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন এবং একটি দেশপ্রেমিক সরকার গঠিত হবে। এটা তো বিশাল এক উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ। শুধু উচ্চাকাঙ্ক্ষা নয়, আমার মনে হয় এটা একটা অসাধারণ কৌশলও। কিভাবে? একজন প্রার্থী যখন নিজের জয়ের কথা না বলে দলের নেতাকে প্রধানমন্ত্রী বানানোর কথা বলেন, তখন তিনি পুরো ফোকাসটা একটা স্থানীয় নির্বাচন থেকে জাতীয় পর্যায়ে নিয়ে যান। ঠিক। তিনি তার কর্মীদের আর সমর্থকদের একটা অনেক বড় স্বপ্ন বা লক্ষ্য দেখান। বার্তাটা পরিষ্কার, আমাদের লড়াইটা শুধু একটা আসন জেতার জন্য নয়, আমাদের লড়াইটা দেশ শাসনের জন্য। আর তিনি নিজেকে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের অংশীদার হিসেবেও প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তাই না? ফ্যাসিজম পতনের পর তাকে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। এই শব্দচয়নগুলো বেশ প্রদুমন্তিত। অবশ্যই। কিন্তু আমার কাছে তার বক্তব্যের সবচেয়ে কৌশলগত অংশ মনে হয়েছে তার ধন্যবাদ জ্ঞাপনের তালিকাটি। হ্যাঁ, ওই তালিকাটা তো রীতিমতো একটা রাজনৈতিক দলিল। শুধু নিজের দলের নেতাদের নয়, তিনি ইসলামী আন্দোলনের আমির,
চরমোনাই পীর সাহেব, ছারসিনা দরবারের পীর সাহেব সহ অনেক পীর মাশায়েখকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু চরমোনাই পীরের দলের সাথে তো জামায়াতের ঐতিহাসিকভাবে একটা দূরত্ব বা প্রতিদ্বন্দ্বিতা আছে, তাই না? ঠিক এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চরমোনাই পীরকে ধন্যবাদ জানানোটা নিছক কোনো সৌজন্য নয়, এটা একটা শক্তিশালী রাজনৈতিক সংকেত। কিসের সংকেত? এর মাধ্যমে তিনি হয়তো জামায়াতের চিরাচরিত সমর্থক গোষ্ঠীর বাইরেও একটা বৃহত্তর ইসলামপন্থী জোট বা বোঝাপড়ার সম্ভাবনা তৈরি করার চেষ্টা করছেন, দেয়াল ভাঙার একটা বার্তা দিচ্ছেন। থাকলেও বড় লক্ষ্যের জন্য তারা একসাথে কাজ করতে পারে। এটা তো ইসলামপন্থী রাজনীতির জন্য একটা নতুন দিক হতে পারে। হতে পারে, অথবা অন্তত ঐক্যের একটা আবহ তৈরি করার চেষ্টা করছেন, যা নির্বাচনের আগে খুব জরুরি। কিন্তু তার তালিকাটা এখানেই শেষ হয়নি। না, তিনি এরপর কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এমনকি কৃষক, শ্রমিক, জনতার কথাও বলেছেন। এই অংশটা নিয়ে আপনার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে এটা জামায়াতের পুরনো খোলস থেকে বেরিয়ে আসার একটা সচেতন প্রচেষ্টা। সাধারণত জামায়াতের রাজনীতিকে একটা নির্দিষ্ট ধর্মীয় গণ্ডির মধ্যে দেখা হয়, কিন্তু যখন তাদের একজন প্রার্থী বুদ্ধিজীবী বা কৃষক শ্রমিকের কথা বলেন, তখন তিনি দলটাকে একটা গণমুখী বা জনতার দল হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। তিনি বোঝাতে চান তাদের রাজনীতি শুধু ধর্মীয় অনুসারীদের জন্য নয়, বরং সমাজের সব স্তরের মানুষের জন্য। একদম ঠিক ধরেছেন, এটা একটা রিব্র্যান্ডিং এক্সারসাইজ আর কি। তিনি নিজেকে কেবল একটি দলের প্রার্থী হিসেবে না দেখিয়ে একটি সম্মিলিত আন্দোলনের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন। আর এই সম্মিলিত আন্দোলন নিয়েই তো তিনি তার সবচেয়ে শক্তিশালী শব্দটা ব্যবহার করেছেন। ঠিক, তার বিশ্বাস সবাই মিলে বিপ্লব ঘটাবে, যেটা বিগত দিনের সব রেকর্ড ভেঙে দেবে। বিপ্লব, তিনি নির্বাচন শব্দটার চেয়ে বিপ্লব শব্দটা অনেক বেশি জোর দিয়ে ব্যবহার করেছেন। এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি? কেন তিনি বিপ্লবের কথা বলছেন? দেখুন, নির্বাচন শব্দটা একটা প্রক্রিয়ার কথা বলে, একটা নিয়মতান্ত্রিক পরিবর্তনের কথা বলে। ভোটাররা ভোট দেবে, সরকার পরিবর্তন হবে, এটা একটা রুটিন ঘটনা। কিন্তু বিপ্লব শব্দটা অনেক বেশি আবেগপূর্ণ এবং র্যাডিক্যাল। ঠিক তাই, বিপ্লব মানে শুধু সরকার পরিবর্তন নয়, ব্যবস্থার আমূল পরিবর্তন। যখন তিনি কৃষক, শ্রমিক থেকে শুরু করে পীর, মাশায়েখ সবাইকে নিয়ে বিপ্লব ঘটানোর কথা বলেন, তখন তিনি আসলে ভোটারদের কাছে একটি সাধারণ নির্বাচনী প্রতিশ্রুতির চেয়ে অনেক বড় কিছুর ডাক দিচ্ছেন। তিনি একটা নতুন সিস্টেম বা ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। একদম, বার্তাটা হলো, আমরা শুধু শাসক বদলাতে আসিনি, আমরা পুরো ব্যবস্থাটাকেই নতুন করে গড়তে এসেছি। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় আনি, সোর্সগুলো থেকে যা বোঝা যাচ্ছে, তা হলো এটা শুধু ঝালকাঠির একটা মনোনয়ন নয়। না, বিলকুলই না। এটা আসলে একটা নতুন ধরনের রাজনৈতিক গাড়ির নকশা উন্মোচনের মতো, যার ইঞ্জিনটা হলো ঐতিহ্যবাহী ধর্মীয় ভিত্তি, কায়েদ সাহেব হুজুরের উত্তরাধিকার। আর এর কাঠামো বা চ্যাসিসটা তৈরি হয়েছে আধুনিক আন্তর্জাতিক শিক্ষা দিয়ে, যা তাকে সব রাস্তায় চলার উপযোগী করে তুলেছে। বাহ, দারুণ উপমা। আর এর নেভিগেশন সিস্টেম বা জিপিএস হল তার ডিজিটাল দক্ষতা এবং প্রবাসী নেটওয়ার্ক, যা তাকে যে কোনো পরিস্থিতিতে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে। আর মনোনয়ন পাওয়ার পর তার প্রথম ভাষণটা ছিল সেই গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করার মতো। আর তিনি প্রথমবারেই ঘোষণা করে দিলেন যে তার গাড়ির গন্তব্য কোনো স্থানীয় এলাকা নয়, বরং সরাসরি জাতীয় ক্ষমতা। নিখুঁত সারসংক্ষেপ। সোর্সগুলো আমাদের সামনে ধাপে ধাপে একজন প্রার্থী, একটি কৌশল এবং একটি বিশাল আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে। এটা শুধু ডক্টর ফয়জুল হকের গল্প নয়, এটা একটা দলের পরিবর্তিত রণকৌশল এবং তাদের আকাশ ছোঁয়া স্বপ্নের প্রতিফলন। এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন মাথায় আসছে। আমরা দেখলাম এই মনোনয়নের পেছনে প্রবাসে থেকে অনলাইন ভূমিকা রাখাটা একটা বড় ফ্যাক্টর ছিল। হ্যাঁ, এর মানে হল একজন ব্যক্তি হাজার হাজার মাইল দূরে থেকেও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি এবং বেশ শক্তিশালী প্রভাব ফেলছেন। হ্যাঁ, এবং এটা একটা ক্রমবর্ধমান বাস্তবতা। আমার প্রশ্নটা হল, এর সুদূর প্রসারী প্রভাব কি? রাজনীতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু কি ধীরে ধীরে দেশের ভৌগোলিক সীমানা ছাড়িয়ে একটা গ্লোবাল ডিজিটাল স্পেসে ছড়িয়ে পড়ছে? যদি তাই হয়, তাহলে ভবিষ্যতে জাতীয় রাজনীতি বলতে আমরা ঠিক কি বুঝব, যখন এর একটা বড় অংশ দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত হবে? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। এর উত্তর হয়তো সময়ই দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, রাজনীতি করার নিয়মকানুনগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে।
আর যারা এই নতুন নিয়মগুলো যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে, ভবিষ্যতের মাঠটাও তাদের দখলেই থাকবে। এটা নিয়ে আমাদের সবারই ভাবার অনেক কিছু আছে।